মিতু তার শাশুড়িকে ঘরে জায়গা দিল না। 55 বছরের অসহায় সালমা বেগম উঠানের এক কোণে বসে রইলেন। পাড়া প্রতিবেশী এসে বৃদ্ধ মানুষের সামনে জড়ো হলো। তারা মিতুকে অনুরোধ করছে তাদের ঘরে তুলতে। মিতু তাদের কারো কথাই শুনছে না। তার এক কথা, আমার ঘরে এই মহিলার জায়গা হবে না। বুড়ো মানুষ, তার সঙ্গে এমন করো না মা, তুমি তাকে ঘরে তোলো। পাশের বাসার রহিমার মা কথাটি বলল। মিতুর হাত ধরে উদ্দেশ্য সালমা বেগমের সঙ্গে তাকে মিলিয়ে দেওয়া। তবে মিতু তাকে আগ্রহ দেখায় না। সে হাত ছাড়িয়ে নেয়। তারপর বলল, বুড়া হয়েছে তো কি হয়েছে, মাথা কেনে নিয়েছে। বয়সকালে মনে থাকে না যে একদিন বুড়ো হবে। আর ততটাও বুড়ো হয়নি এখন দেখে মনে হয়। দুদিন ঘরে জায়গা দেই, 3 দিনের দিন দেখা যাবে মুখের জোর তেজ বেড়ে গেছে, বয়স কমে 30 হয়ে গিয়েছে। এসব ঝামেলা আমি পোহাতে পারবো না বাপু, আমার ঘরে তার কোনো জায়গা নেই। মারে এমন করিস না, এই বুড়ো মাকে এভাবে দূরে দূরে রাখিস না, একটু জায়গা দে মা। সালমা বেগম কথাটি বলতে গিয়েও কান্নায় ভেঙে পড়লেন। তারা চোখের পানি দেখে মৃত্যুর বিদ্রুপ করে বলল, ন্যাকা কান্না। ভাবি, ভুল টিকরি ক্ষমা করে দিন, তাকে মাফ করে ঘরে তুলে নেন। পাশের বাসার এক ভাবি এই কথাটা বলে উঠল, যার জবাবে মিতু খুব রাগ নিয়ে বলল, এত মায়া লাগে আপনারা আপনাদের ঘরে তোলেন, আমার ঘরে তার কোনো জায়গা নেই। একটু থেমে মিতু আবার বলল, এখন আমার ঘরে কি, বড় ছেলের বউ তো তার মেয়ে, তার কলিজা, তার এত ভালো বউ, সে বউ থাকতে আমার ঘরে কি। বড় বউ জুতা পিটা করে বের করেছে, এখন মনে পড়ছে ছোট বউয়ের কথা, এখন তাই এলাম ছুটে ছোট ছেলের বউয়ের কাছে, তাই না? আর উনি এলো এমনি, আমি সব ভুলে মেনে নেব। কথা বলতে গিয়েও উত্তেজিত হয়ে যায় মিতু। তার কথা জড়িয়ে যাই, নিজেকে একটু সামলে বলল, আপনারা এখন তার কান্না দেখে মায়া করছেন, আমাকে অনুরোধ করছেন আমার ঘরে তাকে তুলতে, কিন্তু আপনারা জানেন এই মহিলা আমার সঙ্গে কি করেছে, কতটা যন্ত্রণা দিয়েছে। আটটা বছর জ্বালিয়ে আমাকে শেষ করে দিয়েছে। তিনি মা, স্বামীর মা, গুরুজন, এটা মানব করে তার শর্ত, অপমান শর্ত, মুখ ঝামটা, শত কষ্ট সহ্য করে তার সংসারে পড়েছিলাম। বিনিময়ে কি পেলাম, কি পেলাম? চোরের অপবাদ, তারপর ঘাড় ধাক্কা। মৃত্যু আবার একটু সময় নিয়ে বলল, আপনারা কি বুঝবেন আমার ব্যথা? যার ব্যথা সে বোঝে। আমার স্বামী অল্প বেতনের জব করত, সংসারে কম টাকা দিত, যার বিনিময়ে আমি সংসারের দাসী বান্দি করে সব উৎসল করে নিতাম। তাও এই মহিলার হয়নি আমাদের 3 বেলা পেট ভরে খাওয়ার দিতেও এই মহিলার কষ্ট হতো। তারপর যখন আমার স্বামীর জব চলে গেল, তখন কত নিকৃষ্ট এক কাজ করলো তারা। আর এখন বড় ছেলের সব সম্পত্তি নিজের নামে করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এমনি চলে এলো আমার কাছে। আপনারাও তার কান্না দেখে আমাকে ঘরে তুলতে বলছেন, বা এত সহজ? আরে আপনারা কি বুঝবেন চুরি না করে চোরের হওয়া যন্ত্রণা? আপনারা কি বুঝবেন গর্ভবতী অবস্থায় 2 পেট ভরে খেতে না পারার যন্ত্রণা? তুমি কথাও গুলো বলতে গিয়ে কান্না করে দিয়েছ। তার পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছে। তার কথা শুনে সবাই বুঝছে তার দুঃখ। তাছাড়া পাশের এলাকায় মৃত্যুর শ্বশুরবাড়ি টুকটাক অনেকটাই তাদের জানা। কম দুঃখে কি পাশের এলাকায় ভাড়া থাকতে আসে মৃতরা। এছাড়া মৃত্যু খুব ভালো মেয়ে, তারা সবাই তাকে চেনে। 4টা বছর ধরে তারা মৃত্যুকে চেনে। এই সামান্য বিল্ডিং এক কোণে ঘরে ভাড়া থাকতো। বছরখানেক হলো নিজেরা কাঠ আর টিন দিয়ে একটা ছোট ঘর তুলছে, 2 শতক জমি কিনে। এত বছর তার সঙ্গে এখনো কারো কোনো তর্ক হয়নি। এর প্রধান কারণ তার ব্যবহার, যেটা বারবারই চরমকার ছিল। সে মানুষটা যখন শাশুড়িকে ঘরে তুলতে চেয়েছে না, তখন আঘাতটা বড় বেশি।
এতটা সবাই বোঝে, তবুও বৃদ্ধ মহিলা এক ছেলে তাড়িয়ে দিয়েছে আর এক ছেলে ঘরে না তুলে যাবে কই। তার মায়া করে মিতুকে ঘরে তুলতে বলেছে, তবে মিতুর দুঃখ এত টুকানো নয়, এত সহজ ভোলা নয়। তাই নিজের চোখের পানি মুছে কড়া গলায় বলল, যাই হয়ে যাক, আমার এই ঘরে মহিলার জায়গা হবে না। মায়েরে মাফ করে দেয়, আমার ছেলেটা আসার অবধি অন্তত ঘরে জায়গা দে। সালমা বেগম আকুতি ভরা গলায় বলল। যা শুনে মিতু খুবই কঠিন গলায় বলল, এক সেকেন্ডের জন্য আপনাকে ঘরে জায়গা দিব না। আপনার ছেলে আসা অবধি তো দূরের কথা, তবে আপনার যদি মনে হয় আপনার ছেলে এসে আপনাকে ঘরে তুলবে, তবে এখানে বসে অপেক্ষা করুন, দেখুন তোলে কি না। একটু থেমে আবারও বলল, ও যদি আপনাকে ঘরে তোলে তবে ওকে আপনাকে নিয়ে রাস্তায় নামতে হবে। এটা আমার সংসার, আমার ঘর। এখানে যাকে আমি ঘরে জায়গা দিতে চাইবো না, তাকে আমার স্বামীও জায়গা দিতে পারবে না। তাই চাইলে অমন স্বামী আমি জীবন থেকে বিদায় করে দেব। প্রচণ্ড রাগ নিয়ে কথাগুলো বললে মিতু তার মেয়ে এবং ছেলেকে নিয়ে ঘরে যায়। সবার সামনে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। প্রতিবেশীর মধ্যে থেকে 2-3 জন মিতুকে আবার অনুরোধ করে, তবে মিতু ভেতর থেকে কোনো সাড়া দেয় না। সে নিজের নীরবতা দিয়ে বুঝিয়ে দিয়েছে তার সিদ্ধান্ত, সে আটুট। এই সিদ্ধান্ত থাকতে এত সহজে সে সরবে না। সালমা বেগম একটা বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন। এটা দেখে রহিমার মা মায়া করে বললেন, আপাতত আপনি আমাদের ঘরে আসুন, আপনার ছেলে আসা অবধি সেখানে অপেক্ষা করুন। সে আসলে হয়তো তার কথায় বউ আপনাকে ঘরে জায়গা দেবে, সেই অবধি দেখুন। সালমা বেগমের মাথা নাড়ায়, তবে তার ঘরে যায় না। সে উঠানে বসে থাকে। 2-4 জন তার সঙ্গে যেতে বললেও যায় না। তারপর সবাই নিজেদের কাজে চলে যায়। এখানে তার পাশে সব সময় বসে থাকা তো সম্ভব না, তবে একজন কিছু মুড়ি আর পানি খেতে দিয়ে যায় সালমা বেগমকে। সালমা বেগম সেটা খায়, শুকনো মুড়ি পানি দিয়ে গিলে ফেলে। আগের দিন হলেও এই শুকনো মুড়ি সে ছুঁড়ে দেখতে না, তবে এখন সে ক্ষুধার্ত, ক্ষুধার কাছে সব কিছু মিথ্যে। তাই চোখের পানির সঙ্গে মুড়িটা গিলে ফেলল। মৃত্যু ঘরের মধ্যে ছেলে মেয়েকে নিয়ে শুয়ে থাকা তার 2 সন্তান। বড় মেয়ে রূপা, যার বয়স 10 বছর, ছোট ছেলে শান্ত, বয়স 1.5 বছর। শান্ত কিছু না বুঝলেও রূপা অনেকটাই বোঝে। তার মা তার দাদির সঙ্গে আমাবিক আচরণ করছে কি তা জানা নেই, তবে উঠানে রোদের মধ্যে বসে তার দাদি ভীষণ কষ্ট পাচ্ছে, এটা সে বোঝে। তাই মাকে আস্তে করে বলল, মা, দাদুকে ঘরে আনা যায় না? তুমি তো বলো মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে নেই, তারা কষ্ট পায় এমন কোনো কাজ করতে নেই, তাতে পাপ হয়। তাহলে তুমি যে দাদুকে কষ্ট দিচ্ছ তাতে পাপ হবে না? মৃদু কোনো জবাব দেয় না। সে মেয়ের মুখের দিকে তাকায়। তার মায়ের শ্যামলা গঠনের মেয়ে। সে যখন শ্বশুর বাড়ির থেকে আসা তখন রূপোর বয়স 6। সেই দিন রাতে স্বামী স্ত্রী খুব কান্না করেছিলেন। তাদের কান্না দেখে রূপাও কাঁদছিল, কান্না করে বলেছিল, দাদু কাকা কাকি খুব পচা, সবাই পচা, তোমাদের খুব কষ্ট দিল। সেই দিন মৃত্যু চায়নি তার সন্তান কারো প্রতি বিন্দু পরিমাণ ঘৃণা মনে প্রশ্ন করুক, তাই সন্তান সম্ভব কথাটা অস্বীকার করেছিল। তার দাদু, তার কাকা আর তার কাকি সবাই ভালো, তারা কাঁদছে ভীষণ কারণে। শুধু তাই নয়, গত 4 বছরে সে কখনো বাচ্চার সামনে তার শাশুড়ি বা তার পরিবারের কোনো দমনম করেনি, সবসময় সবাইকে ভালোবাসতে শিখেছে। তাই হয়তো
সময়ের সঙ্গে সেই দিনও সব স্মৃতি মেয়েটা ভুলে গেছে। এত অবশ্যে মৃত্যুর কষ্ট নেই, ভুলে গেছে, ভালো করেছে তার বাচ্চারা ওসব তিতার কথা না জানুক, এটাই ভালো। তাই এখন মেয়ের মধ্যে নিজের দাদির জন্য মায়া দেখে মৃত্যু কষ্ট পায় না, তবে আফসোস হয়। সম্পর্কটা তো এমনি হওয়ার কথা ছিল, নাতি নাতনিরা দাদুকে ভালোবাসবে, দাদু নাতনি নাতনিকে ভালোবাসবে, অর্থ হলো অন্যরকম। এটা ভেবে মনে মনে এক দীর্ঘ শ্বাস ফেলল মৃত্যু। তারপর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এটা বড়দের বিষয়, বড়দের বিষয় নিয়ে ভাবতে নেই। ভাইয়ের সঙ্গে খেলা করো। মেয়েকে ঘরের মধ্যে খেলতে দিয়ে গ্যাসের চুলায় রান্নাটা সরে নেয় মৃত্যু। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, তবুও সে দরজা খোলেনি। দরজা খুলে বের হলো। মহিলাকে দেখতে হবে, তার থেকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই। হ্যাঁ, মৃত্যুর আচরণে হয়তো সবাই তাকে খুব কঠিন, স্বার্থপর ভাববে, ভাবুক, তাতে তার কোনো সমস্যা নেই। সে এমনই, জীবন তাকে স্বার্থপর হতে শিখে রয়েছে, এত খারাপ হতে শিখিয়েছে। কি লাভ দয়া মায়া দেখিয়ে? এত ভালো মানুষই তার আসে না, যাদের আসে তারা গিয়ে তাদের ঘরে তুলুক মহিলাকে আপন মনে। সব বিড়বিড় করে মেয়েকে খাবার বেড়ে দেয় মৃত্যু। ছেলের খাবারটা নিয়ে তাকে তুলে তুলে নেন, তাকে খাইয়ে নিজেও দুটো খেয়ে নেবে। না খেয়ে শরীরকে কষ্ট দিবে না। কার জন্য দিবে, কিসের জন্য? মৃত্যুর সব ভাবনার মাঝে রূপা বলল, মা, দাদুকে দুটো খেতে দিব না। মেয়ের কথা শুনে মৃত্যু চমকেও যায়। এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। তখনই মেয়েকে বুঝিয়েছে সব ব্যাপারে না ভাবতে। তার দাদু কিছুক্ষণ পর চলে যাবে, সে কখনো তাদের সঙ্গে থাকবে না। তাই তার কথা না ভেবে সে চলে গেল। আগের মতোই তাদের প্রতিদিন শুরু হবে। সকালে ঘুম থেকে উঠানে নাস্তা করা, তারপর স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে গোসল খাওয়া সেরে ঘুমিয়ে পড়ে, বিকেলে একটু খেলতে যাওয়া, সন্ধ্যায় নাস্তা করে পড়তে বসা, তারপর মায়ের মুখে গল্প শুনে ঘুমিয়ে যাওয়া। এভাবেই তাদের দিনগুলো যাবে। এখনও তার দাদি কখনো ছিল না, কখনো থাকবে না। তবে বাচ্চা এমন, এত সব বোঝে না। দাদিকে উঠানের কোণে বসে কান্না করতে দেখে মায়া হচ্ছে। তাছাড়া মুখটা দেখে যথেষ্ট শুকনো লাগছে, ক্ষুধা লাগছে হয়তো, সেটা বুঝতে এমনটা বলল মেয়ে। মৃত্যু বুঝতে পারে, তবে কিছু না বলে ভাব এমন মেয়ে কথা শুনতে পায়নি। সে চুপচাপ ছেলেকে খাবার খাওয়ায়। রূপা আবার বলল, মা, তুমি তো বলেছিলে ক্ষুধার্ত কাউকে সামনে দেখলে তাকে রেখে খেতে নেই, তাকে খাবার খেতে অল্প হলেও ভাগ দিতে। তো আমি কি দাদুকে আমার থেকে অর্ধেক ভাত দিয়ে আসবো? মিতু এবার আর চুপ থাকতে পারল না। হাতে পারে না অমানুষ নিজের মেয়েকে সে সঠিক শিক্ষায় বড় করেছে, তার শিক্ষার দাম তাকে দিতেই হবে, নয়তো তার শিশু মনে প্রভাব পড়বে। তাই মৃত্যু নিজের রাগকে দামিয়ে একটা প্লেটে খাবার বেড়ে রূপার হাতে দেয়, সঙ্গে এক গ্লাস পানি। তারপর বলল, তাকে দিয়ে আসো। তবে হ্যাঁ, তার সঙ্গে কোনো কথা বলবে না। সে বলতে চাইল না। রূপা খুশি হয়, সে মাকে আস্তব্য করে তার কথা শুনবে। শোনো, সে চুপচাপ গিয়ে দাদিকে খাবারটা দিয়ে চলে আসে। সালমা বেগম খাবার পেয়ে খুশি হয়। তিনি বুঝলেন তার ছোট বউ তার মতো অমানুষ হতে পারেনি এখনো। মায়াদয় মনে এখনো আছে, সে তার অনুশোচনা দেখতে পারল। হয়তো বউ ঘরে জায়গাও দিয়ে দেবে, সে আশায় তো পড়ে আছেন। এখন এই বয়সে যাবেন কোথায়? মেয়ে ঘরে যে যাবেন, সেখানে মেয়ে থাকে, শ্বশুর শাশুড়ি ননদ যা নিয়ে। বড় ছেলে তো তাড়িয়েই দিল, এখন ছোট ছেলে ভরসা। বউটা তো ভালোই ছিল, সেই ভুল করেছে।
সেই ভুলের জন্য একটু তো ভুগতে হবে, সেটা সালমা বেগম জানলেন। তাই ভুগছেন সবাই কর্মফল। নয়তো হওয়ার কথা ছিল সুখের জীবন। এই বয়সে নাতনি নাতনিদের সঙ্গে হেসে খেলে যাবার কথা, সুখে দুটো ভাত খাওয়া, সেখানে খেতে হয়েছে দু চোখের পানির সঙ্গে ভাত। সবাই কর্মফল। এসব ভেবে সালমা বেগমও খুব কান্না করলেন। সন্ধ্যা 6টার দিকে শাওন বাড়ি ফেরে, তখনও সালমা বেগম উঠানের কোণেই বসা। তাকে দেখে শাওন হতভম্ব হয়ে যায়। সাদা একখানা ময়লা যুক্ত শাড়ি গায়ে, হাতে কোনো কিছু নেই, গলায় শুধু একটা সোনার চেনই রয়েছে। এই চেনটা তার চেনা, তার বাবার শেষ স্মৃতি। হয়তো এটা ছাড়া সবাই তার বড় ছেলে নিয়ে নিয়েছে। তবে শাওনের কষ্ট লাগে তার মায়ের মুখের মলিনতা দেখে। সঙ্গে তার গায়ের পোশাক দুটোই তার করুণ দশা মনে করিয়ে দেয়। শাওন কিছু বলার আগেই সালমা বেগম বলল, বাজান আইসো, আমারে মাফ করে দে বাজান। বউরে বল আমাকে একটু ঘরে জায়গা দিতে। এখন তোরা ছাড়া যে আমার কেউ নেই, তোরা ঘরে জায়গা না দিলে আমাকে যে রাস্তা মরে পচতে হবে। একটু বউকে বোঝা। শাওন চুপ হয়ে থাকে। সে এসে বুঝতে পারে মিতু ঘর থেকে বের হয়। সে এসে কড়া গলায় বলল, এ মহিলা আমার ঘরে উঠবে না। এটা আমার পরিষ্কার কথা। শাওন মিতুর কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো আম্মা? সালমা বেগম ছেলের কথা শুনে কেঁদে দেয়। এই ছেলেও বোধহয় বউয়ের কথাই শুনবে, তাকে ঘরে জায়গা দিবে না, এই ভাবনা মাথায় আসতে সে কেঁদে দেয়। তারপর বলল, বড় বাজান আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই বাপ। আমি তোর কাছে আইছি একটু মাথা গোজার ঠাঁই পেতে। তুই আমাকে ফিরিয়ে দিস না বাজান। একটু থেমে সালমা বেগম আবার বলল, বাপ বউরে বোঝা, আমারে একটু থাকতে দে। বিনিময়ে আমি তোদের ঘরের কাজ করে দিব। তোর বড় ছেলে তো আমায় খুব ভালোবাসতো, তবুও তোমায় ঘর ছেঁড়া করলো। শাওন কথা শুনে সালমা বেগমের এবার শব্দ করে কান্না করলো। অসহায় গলায় বলল, জেমিমা, সব তো লেখাই নিয়েছে, সব নেওয়া শেষ। এখন কি আর মায়ের দরকার আছে? মায়েরে ভালোবাসা দেখাইয়া কি হবে? এতদিন সম্পদ ছিল, ভালোবাসা ছিল, নাই তাই মাকে আর দরকার নাই। তাছাড়া এখন আমি রান্নাটা ভালো পারি না, বেশিক্ষণ আগুনের সামনে বসে থাকতে পারি না, তাই রাখে নাই আমি থাকতেও তার বউয়ের রান্না করা লাগে। তো আমার কি দরকার? কথাগুলো বলতে গিয়ে সালমা বেগম এতটাই কান্না করে যে সে এবার শাওনের বুকে মাথা রেখে তার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে আর অনুতাপ হয়ে বলল, আমাকে মাফ করে দে বাপ, আমার ভুল হয়ে গেছে। তোর বউডারে মেনে নিতে না পেরে আমি ভুল করেছি, অনেক ভুল, আমাকে মাফ করে দে। শাওন মিতুর দিকে তাকিয়ে, মিতু রাগ নিয়ে শাওনের দিকে তাকিয়ে আছে। তার চোখে যেন যেন বলছে তার মাকে বুক থেকে সরতে। শাওন বুঝতেও পারছে, তবে সে সেটা করতে পারে না। খুব শান্ত গলায় বলল, মেয়ের বাসায় যেতে এখন আইসোস কেন? মিতু তো আমাকে আগেই পছন্দ করতো না। তখন তো আমার সংসার ছিল, তখনই তোকে কষ্ট দিত। এখন তো তোর সংসার, তার সংসার, তার সংসারে তুই জায়গা পেতে চাও কেন বলো তো মা? তোমার মন কি বলে? ওর জায়গা তুমি থাকলে জায়গা দিতে? সালমা বেগম জবাব দিতে পারল না। কি জবাব দিবে? তার কাছে দেবার মতো তো জবাবই নেই। সালমা বেগম বেশ কিছুটা
সময় পর বলল, তুই চিন্তা করিস না বাপ, ওরা আমাকে বোকা বানিয়ে সব লিখে নিয়েছে। তোরা থানা পুলিশ কর, আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দেব। তোরা তোদের ভাগ্যের জায়গা পেয়ে যাবি। তোরা যাতে পাস, আমি সেই কাজটাই করব। সালমা বেগম ভেবেছেন হয়তো শাওন তার হাঁকটা পেয়ে মৃত্যুর রাগটা কমে যাবে, তার এই সংসারের জায়গা হবে, সেই জন্য খুব সহজেই কথাটা বলে দিলেন। তবে মৃত্যু তেমন মেয়ে নয়, সে এই কথা শুনে আরও রেগে যায়। সালমা বেগমকে শাওনের কাছ থেকে সরিয়ে শাওনের হাত ধরে টেনে বলল, ঘরে আসো, অন্য সময় তো অফিস থেকে আসলে ক্লান্ত থাকো, তো আজ এত এনার্জি কোথায় পেয়েছো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের ন্যাকা কান্না সহ্য করছো? একটু থামলো, সালমা বেগমের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আপনার সম্পদ আমাদের লাগবে না, আমরা নিজেদের কর্ম যতটা নিজেদের জন্য করতে পারবো তাতেই চলবে। আপনার সম্পদ আপনার বড় ছেলেই খাক, আমাদের আপনাদের সম্পদ কোনো লোভ নেই। যখন প্রয়োজন ছিল তখন মাথা গোঁজে জন্য একটা ঘর তোলার জন্য একটু জায়গা দেন নাই, এখন এই সময়ে এসে আপনি ভাবছেন কিভাবে যে আপনার ওই জমার জন্য আমি বসে আছি? আমরা বসে আছি? আমরা বসে নেই। আমাদের আপনাদের এই কান্না কারির প্রয়োজন নেই। যার প্রয়োজন যে আপনার প্রিয় সন্তান তার ঘরেই যান। আপনাদের কাছে আপনার সম্পদের মতো আপনারও কোনো মূল্য নেই, তাই এই ঘরে আমি থাকতে আপনার জায়গা হবে না। এটা বলে মৃত্যু শুকনো টিনের ঘরে নিয়ে যায় শাওন। যার সময় শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে খুব নরম গলায় বলল, ভাইয়ের কাছে ফিরে যা মা, আমি এখন এসে আমার স্ত্রী সন্তান সব হারিয়ে তোকে বেছে নিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এটা বলে শাওন মৃত্যুর সঙ্গে ঘরে চলে যায়। তার হয়তো তার মাকে কঠিন কথা শোনানোর দরকার ছিল, মৃত্যুর মতো তারও কঠিন হওয়ার কথা ছিল, তবে সে পারেনি। যতই হোক মা তো, সে সন্তান, তার মন খারাপ অবস্থা দেখে একটু হলেও তার কষ্ট লাগছে। তবে দুঃখ সময়ের সঙ্গে মৃত্যু বাচ্চারা তাদের হারিয়ে সে এখন তার মায়ের কষ্ট মলম লাগাতে পারবে না। তা না চাইতেও তার মাকে বাহিরে রেখেই ঘরের মধ্যে এসে বসতে হলো। চলবে। গল্পটি অনেক সুন্দর, যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ।